সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে এবার গাজায় যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দিলেন কমলা হ্যারিস। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক চলাকালে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ প্রয়োগ করেন কমলা। এবারে জানাবো গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৩০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পুরোপুরি স্থবির জনজীবন। একের পর এক ইসরায়েলি গণবিধ্বংসী হামলায় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের নারী ও শিশু এবং বেসামরিক নিরীহ মানুষ। গত ৯ মাস ধরে উপত্যকাটিতে এক ভয়াবহ মৃত্যুপুরী বানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জানাবো গাজায় ফের অলৌকিক শিশুর জন্ম। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ওলা আল কুদ নিহত হয়েছেন। কিন্তু নিজের চোখ চিরতরে বন্ধ হয়ে গেলেও গর্ভের সন্তান দেখেছে আলোর মুখ। অলৌকিকভাবে জন্ম নেওয়া ওই শিশু এর মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিহত হয়ে গেছে। সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলা নবজাতক এবং তার স্বামী। এবার থাকছে দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে গণতন্ত্রকে বাঁচাতে নির্বাচনী দৌড় থেকে সরে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নভেম্বরে নির্বাচন দেশের জন্য এক পরিবর্তনের বিন্দু হবে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল প্রথম প্রকাশ্যে ভাষণে এসব কথা বলেন জো বাইডেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সহিংসতায় নিন্দা যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজায় যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দিলেন কমলা হ্যারিস। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার হোয়াইট হাউস বৈঠক চলাকালে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ প্রয়োগ করলেন কমলা। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে কমলা হ্যারিস বলেন, গাজার দুর্ভোগ নিয়ে আমরা চুপ থাকব না। সময় এসেছে এই যুদ্ধ বন্ধ করবার। বিশ্লেষকদের দাবি, এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হল। একই সঙ্গে তার এই তীক্ষ্ণ মন্তব্যের মধ্য দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করবেন সে বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমলা বলেন, ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু সেটি কিভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৩০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় পুরোপুরি স্থবির জনজীবন। একের পর এক ইসরায়েলি বিধ্বংসী হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশু। গত ৯ মাস ধরে উপত্যকাটিতে এক ভয়ঙ্কর মৃত্যুপুরী বানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। চলমান এই হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৪৬ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে ৩৯,২০০ জনে। এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯,১৭৫ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯০,৪০৩ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা ৩টি গণহত্যায় ৩০ জন নিহত এবং আরও ১৪৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা সেখানে এখনও পৌঁছতে পারেননি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার প্রায় সবাই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজায় ফের অলৌকিকভাবে শিশুর জন্ম। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় 9 মাসের অন্তঃসত্ত্বা এক নারী ওলা আল কুদ নিহত হয়েছেন। নিহত নিজের চোখ চিরতরে বন্ধ হয়ে গেল তার গর্ভের সন্তান দেখেছে আলোর মুখ। অলৌকিকভাবে জন্ম নেয়া এই শিশুর মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি হামলায় পুরো পরিবার নিহত। সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওলা নবজাতক এবং তার স্বামী। এর আগে গত এপ্রিল মাসে গাজায় ইসরায়েলি হামলায় মায়ের মৃত্যুর পরও গর্ভ থেকে জীবিত উদ্ধার করা হয় এক শিশুকে। তখন বিশ্বব্যাপী বেশ আলোড়ন তোলে। শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল সাকানি। তবে শেষমেশ শিশুটি বেঁচে ফেরেনি। সর্বশেষ গত 19 জুলাই গাজার মধ্যাঞ্চল আল নুসেইরাতেও উলার বাড়িতে ভয়ানক বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনী। এর তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ওলা ছিটকে কয়েক তলা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অন্তঃসত্ত্বা ওলার। এ তথ্য জানিয়েছিলেন ওলার বাবা আদনান আল কুর্দ। ওলা ছাড়াও বাড়িতে ছিলেন অন্য নারী, শিশু এবং বয়োবৃদ্ধরা। হামলায় সবাই মারা গেছেন, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ওলার গর্ভের সন্তান। আদনান বলেন, যখন তার মেয়ে শহীদ হন অলৌকিকভাবে তার গর্ভে থাকা ভ্রূণ বেঁচেছিল। সন্তানকে কোলে তুলে নিতে চেয়েছিল ওলা। তার উপস্থিতিতে ঘর আলোকিত করতে চেয়েছিল। ওলার বিশ্বাস ছিল তার সন্তান তার শহীদ ভাইদের স্থান পূরণ করবে, একই সঙ্গে তাদের বাড়িতে জীবন ফিরিয়ে আনবে। কিন্তু নিজের সন্তানকে দেখার সৌভাগ্য হয়নি তার। বিমান হামলার পর ওলাকে নুসেরাতের আল ওয়াদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনরা তার প্রতিকূলতার মধ্যে নবজাতককে ডেলিভারি করাতে সক্ষম হন। তার নাম দেওয়া হয় মালেক ইয়াসিন। জন্মের পর দেইর আল বালার আল আকসা হাসপাতালে স্থানান্তর করা হয় ইয়াসিনকে। সেখানকার চিকিৎসক খলিল আল দাকরান বলেন, আলহামদুলিল্লাহ, শিশুটির জীবন রক্ষা পেয়েছে। সে এখন সুস্থ এবং ভালো আছে। গাজার যুদ্ধে 3 ছেলেকে হারিয়েছেন আদনান। এবার হারালেন মেয়েকেও। তবে মেয়ের রেখে যাওয়া চিহ্ন ইয়াসিনকে ঘিরে আশায় বুক বাঁধছেন বৃদ্ধ আদনান। নিজের 3 সন্তানের ছবির দিকে তাকিয়ে আদনান বলেন, ইয়াসিনের চুল তার মৃত মামা এবং উমরের মতোই বাদামি। আমি তাকে প্রতিদিন দেখতে যাই, সে যেন আমার একটি অংশ। গেল 9 মাস যুদ্ধে মাটির সঙ্গে মিশে গেছে গাজার অধিকাংশ এলাকা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। মেরামতের অবস্থাও নেই। ধ্বংস হয়ে গেছে হাসপাতালগুলো। ক্রমাগত ইসরায়েলি বোমাবর্ষণে হতাহত বাড়তে থাকলেও কোনো ধরনের চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ যেন নেই এখানে। ইতিমধ্যে ইয়াসিনের অলৌকিক জন্ম দিয়েছে আলোচনার। দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে গণতন্ত্রকে বাঁচাতে নির্বাচনী দৌড় থেকে সরে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নভেম্বরের নির্বাচনে দেশের জন্য একটি পরিবর্তনের বিন্দু হবে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন গতকাল প্রথম প্রকাশ্যে ভাষণে এসব কথা বলেন। রোববার জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরং তিনি তার স্থলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। গতকাল সন্ধ্যায় ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, তিনি ডেমোক্র্যাটিক পার্টিকে ঐক্যবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন প্রজন্মের কাছে তিনি আলোর মশাল পৌঁছে দিতে চান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এই অফিসকে শ্রদ্ধা করি, তবে আমি আমার দেশকে আরও বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট হিসেবে আমার রেকর্ড, বিশ্বমান নেতৃত্ব, আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সবকিছু দ্বিতীয় মেয়াদের উপর নির্ভর করে। কিন্তু আমাদের গণতন্ত্র রক্ষার এগুলোর কোনো কিছুই বাধা হতে পারে না। এগুলো ব্যক্তিগত বিষয়। বাইডেন বলেন, দেশের গণতন্ত্র ঝুঁকির মুখে। আমি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম তখনও এই অবস্থা ছিল। বাইডেন গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা দাবি করলেও প্রকৃত ঘটনা হচ্ছে তারই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের ব্যাপক চাপের মুখে তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে টিকে থাকার চেষ্টা করেছেন। গত রোববার বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এর মধ্যে কমলা হ্যারিস প্রচার অভিযান শুরু করেছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। বাংলাদেশের সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন নিন্দা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। এক প্রশ্নের জবাবে মিলার বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বাংলাদেশের সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংসতার নিন্দা জানাই এবং আন্দোলনকারীদের যে কোনো পক্ষের সহিংসতারও আমরা নিন্দা জানাই, যারা শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার অজুহাতে পরিণত করেছে। সব ক্ষেত্রে আমরা সহিংসতার নিন্দা জানাই। মিলার আরও বলেন, আমরা চাই সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের স্বাধীনতার চর্চার সুযোগ পায়, সেভাবে বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতার চর্চার সুযোগ পাক। তারা তাদের মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার পাক। তাই আমরা আন্দোলনকারী নাগরিক এবং সরকার সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই। এ সময় সাংবাদিক নরসিংদী জেল থেকে পালানো 9 জঙ্গির বিষয়ে মিলারের মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না।
অন্য প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি। ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প অনুসন্ধানের বিষয়ে আমরা জানিয়েছি। ঢাকায় মার্কিন দূতাবাসে আর জরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছি। বাংলাদেশের অবস্থানরত মার্কিন নাগরিকদের কনসুলার বা অন্য সেবা প্রদানে দূতাবাস খোলা রয়েছে। নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের যে কোনো বিষয়ে আলোচনা করতে দূতাবাসে যোগাযোগ করতে আমরা উৎসাহিত করছি।